আমার স্নেহধন্য শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সার্বিক কল্যাণই আমাদের পরম কাম্য। করোনা পরিস্থিতির অবরুদ্ধ বাস্তবতায় তোমরা যাতে হাঁপিয়ে না ওঠো এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে যাতে সার্বক্ষণিক তোমরা সম্পৃক্ত থাকতে পারো, তারই নিমিত্তে আমাদের শিক্ষকদের এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন বাংলা ক্লাসে। গত ক্লাসে আমরা পল্লী সাহিত্য প্রবন্ধটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর একটি কবিতা। কবিতাটি আলোচনার পূর্বে শিক্ষার্থী এসো আমরা কয়েকটি ছবি দেখে অনুমান করার চেষ্টা করি আজকের আলোচ্য কবিতাটির শিরোনাম কি হতে পারে। স্ক্রিনে দুটি ছবি প্রদর্শিত হচ্ছে। দুটি ছবিতে আমরা জুতা শ্রমিকদের দেখতে পাচ্ছি, জুতা নির্মাণ শ্রমিক। তাদের অক্লান্ত ঘাম এবং শ্রমে পাদুকা শিল্প গড়ে উঠছে, আমাদের সেবায় তারা নিয়োজিত রয়েছে। এই ছবি দুটোতে আমরা একই চিত্র উপস্থাপিত হতে দেখছি। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো আজকের কবিতার শিরোনামটি কি হতে পারে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা জুতা আবিষ্কার কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। এই জুতা আবিষ্কার কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচ্য কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। উক্ত কবিতায় রাজার অযৌক্তিক সব খেয়াল সভাসদবর্গের জন্য কতটা আতঙ্কিত অবস্থা তৈরি করেছিল তার বর্ণনা আমরা এই কবিতায় উল্লিখিত হতে দেখব। ধুলোবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য হলেও ব্যক্তি রবীন্দ্রনাথ এই কবিতায় সমাজের উপেক্ষিতদের, অবহেলিত নিম্নবর্গের মানুষদের, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মূল্যায়ন করেছেন তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। সমাজের নিম্নবর্গের উপেক্ষিত শক্তিও যে অনেক মূল্যবান ও সমাজ হিতকর তা তিনি নির্দ্বিধায় এই কবিতায় স্বীকার করেছেন। রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলোবালি দূর করার নির্দেশ এই কবিতাতে দিয়েছেন। মন্ত্রীগণ, অমাত্য এবং সভাসদবর্গ যারা ছিলেন, তারা রাজার এই আদেশকে, খেয়ালকে শিরোধার্য করে রাজ্যের সমস্ত জায়গা থেকে ধুলোবালি দূর করতে গিয়ে সমস্ত জায়গাকে ঝাড়ু দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে করে রাজার পুরো রাজ্য ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়, এমনকি রাজা নিজেও। যার ফলে একটি হাস্যকর এবং হাস্যরসাত্মক পরিস্থিতির অবতারণা ঘটে। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায়ও খুঁজে বের করতে পারেন না। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে উপেক্ষিত হওয়া সত্ত্বেও রাজার পদযুগল, রাজার পায়ের কাছে বসে, পদপ্রান্তে বসে রাজার
পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। আর এভাবেই রাজার পা ধুলোবালি মুক্ত হয় এবং ধুলোর স্পর্শ থেকে রাজা যেমন রক্ষা পায়, তেমনি রাজ্যের মানুষ রক্ষা পায়। এরকমই ছিল মূলত এই কবিতাটির সারমর্ম। শিখন ফলে শিক্ষার্থীরা যে বিষয়গুলো অনুধাবন করতে পারবে, আত্মস্থ করতে পারবে, তার মধ্যে রবীন্দ্রনাথের কবি পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। কবি হিসেবে রবীন্দ্রনাথের মূল্যায়নের বিষয়টি তারা আলোচনা করতে পারবে। শুদ্ধ স্বরে, উচ্চারণে জুতা আবিষ্কার কবিতাটি আবৃত্তি করতে পারবে। জুতা আবিষ্কার কবিতার মধ্যে নবরূপে যে শব্দগুলো রবীন্দ্রনাথ ব্যবহার করার চেষ্টা করেছেন, রূপকী আবহ বা প্রতীকী আবহ দিয়ে সেই শব্দগুলোর অর্থ বলতে পারবে। কোনো নতুন বিষয় সামনে এলে ঠান্ডা মাথায় তার সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করে তার যথাযথ সমাধান বের করতে পারবে, অর্থাৎ সমর্থ হবে শিক্ষার্থীরা। আর অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্ত কেবলমাত্র বিপদ ও হাস্যরসের খোরাকে পরিণত হয়, এই বিষয়টি শিক্ষার্থীরা মর্ম দিয়ে উপলব্ধি করতে পারবে। রবীন্দ্রনাথের কবি পরিচিতির অংশে যাবার পূর্বে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপন করাটা প্রসঙ্গক্রমে জরুরি। রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের বড় পুত্র ছিলেন রবীন্দ্রনাথের বাবা, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের মাতা দিগম্বরী দেবী তেজস্বী ও ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন বলে কিংবদন্তি আছে। দ্বারকানাথের ইংরেজদের সংস্পর্শ ও তাদের সঙ্গে, অর্থাৎ ইংরেজদের সঙ্গে বিলেতে যাওয়ার অপরাধে দিগম্বরী স্বেচ্ছা নির্বাসিত জীবন বেছে নিয়েছিলেন। এই স্বেচ্ছা নির্বাসিত জীবন বেছে নিয়েছিলেন বলে তিনি নানাভাবেই সমাজে এবং সেই সময়ের কলকাতার জীবনে নারীদের আদর্শে পরিণত হয়েছিলেন বলে কথিত আছে। এই দৃঢ়চেতা মায়ের স্বধর্মনিষ্ঠ এবং চারিত্রিক দৃঢ়তা দেবেন্দ্রনাথের এবং পরবর্তীকালে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের চরিত্র গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথের 9 পুত্রের মধ্যে 8ম পুত্র। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা গ্রন্থে বলেছেন, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি গাড়িতে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ করা পালকির হাফ ধরানো অন্ধকারে। আর আমাদের পরবার ঘরে জ্বলত 2 সলতের একটা সেজ। তাহলে আমরা বুঝতেই পারছি যে এত সীমাবদ্ধতার মধ্যেও রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন, রবীন্দ্রনাথ কিভাবে বাংলা সাহিত্যের কবিগুরু রবীন্দ্রনাথ হয়ে উঠলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এবং প্রধানত কবি ছিলেন। কাব্য তার আজীবনের সাধনার ধন। 80 বছরের রবীন্দ্র জীবনের 70 বছরেরও
বেশি সময় তিনি কাব্যচর্চা করেছেন। কবি আজীবন এই কবিতার সঙ্গেই ইচ্ছে মতো চলেছেন, হেসেছেন, খেলেছেন, গেয়েছেন। এক অদৃশ্য শক্তি যেন তাকে দিয়ে সব করিয়ে নিয়েছে, আর কবি নিজে যেন সম্মোহিত হয়ে সেই কবিতার অনুগামী হয়েছেন, আর নব কাব্য উদ্যমে কবিতা নিয়ে নির্বিচারে পদ্য প্রলাপ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ইতিহাস চেতনা, সমাজ অভিজ্ঞতা ও কাল জ্ঞান, এই ত্রিবিধ বোধ যখন কোনো ব্যক্তি মানুষের সংবেদনার স্তরকে নাড়া দেয়, তখনই মূলত সৃষ্টি হয় কবিতার। এই কবিতায় অর্থাৎ কবিতার ভেতরে রূপান্বিত রূপক হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়, আমি বলবো প্রাণ পায়, কবি মানুষের জীবনার্থের যথাযথ বর্ণনার স্বরূপ। আর এই জীবনার্থের পরীক্ষিত পরিশীলিত পরীক্ষাই হলো কবিতা। এই জটিল শিল্পকর্মের স্রষ্টা যারা হন তাদেরকে আমরা কবি বলে থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জটিল শিল্প প্রতিভার এক অনন্য সাধারণ প্রতিভা। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আরও কিছু তথ্য ডিসপ্লেতে আলোচনা করার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালের 7 মে, বাংলা 1268 সালের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার ছদ্মনাম ভানু সিংহ। 17 বছর বয়সে তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান এবং 1913 সালে এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। আর সাহিত্যকর্মের মধ্যে সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি, মানসী, চিত্রা, কল্পনা, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, আরও অনেক রচনা, নাটক, কাব্যনাটক, কাব্যধর্মী উপন্যাস, প্রবন্ধ, শুধুমাত্র মহাকাব্য ছাড়া রবীন্দ্রনাথের সমস্ত জায়গায় পদচারণা ছিল সরব। আর মৃত্যুবরণ করেছেন এই গুণী মানুষ, আমাদের কবিগুরু 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। 1348 সালের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেছেন। এই কল্পনা কাব্যগ্রন্থে আমরা এখানে দেখতে পাচ্ছি, আগেই বলেছিলাম যে কল্পনা কাব্য গ্রন্থের অন্তর্গত আমাদের আজকের আলোচ্য কবিতাটি। এই কল্পনা কাব্যগ্রন্থে বর্তমানের গণ্ডি উত্তীর্ণ হয়ে কবি বিচরণ করেছেন প্রাচীন ভারতের সৌন্দর্যের নিরুদ্দেশ লোকে, যেখানে কবি প্রত্যক্ষ অভিজ্ঞতার গণ্ডি পেরিয়ে প্রধানত পরোক্ষ অভিজ্ঞতার জগতে বা রাজ্যে নির্বিঘ্নে ও নির্লিপ্তভাবে পথ চলেছেন, যার প্রমাণ আজকের আমাদের এই জুতা আবিষ্কার কবিতাটি, যার পটভূমি প্রাচীন ভারতের রাজরাজরার কাহিনী সংশ্লিষ্ট আখ্যান। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নিচ্ছি। এরপর শব্দার্থ নিয়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। চরণ, মাহিনা, মাহিনা হচ্ছে পারিশ্রমিক বা বেতন। ফরাশ, তক্তপোষে বেছানোর জন্য কার্পেট, যেটাকে আমরা মাদুরও বলে থাকি। আমাদের এই কবিতায় ফরাশ বলতে মাদুরকে বোঝানো হয়েছে।
কিস্তি হচ্ছে নৌকা, আর ভিস্তি শব্দের অর্থ হচ্ছে পানি বহন করার জন্য চর্ম নির্মিত অর্থাৎ চামড়া দিয়ে তৈরি এক ধরনের থলি। তবে আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে এক অর্থে মশক। মশকও চর্ম নির্মিতও হয়, আবার বড় ধরনের পানির পাত্রকে মশক বলা হয়। তবে আমাদের কবিতায় ভিস্তি হিসেবে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি পানি বহন করার পাত্র হিসেবেই আমরা উল্লিখিত হতে দেখব। মহি শব্দের অর্থ পৃথিবী, আর চামার শব্দের অর্থ চর্মকার বা মুচি আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। এবারে আমাদের পাঠ বিশ্লেষণ। পাঠ বিশ্লেষণ আমরা আজকে আর আলোচনায় যাব না। পাঠ বিশ্লেষণের অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা পাঠ বিশ্লেষণের আগে এই কবিতাটির প্রথম অংশে যে বিষয়গুলো আলোচিত হলো সেই বিষয়গুলোকে আত্মস্থ করার চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার পাঠ বিশ্লেষণ অংশে গিয়ে সরাসরি কবিতার আলোচনায় অনুপ্রবেশ করব। ততদিন পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং সকলকে আজকের অনলাইন ক্লাস থেকে ইতি টানার জন্য আহ্বান করছি। তো ধন্যবাদ সবাইকে।